বগুড়ার রাজনীতিতে যা দশকের পর দশক ধরে একটা দলের দুর্গ ছিল, সেখানে নাকি এখন বড় একটা পালাবদলের হাওয়া বইছে। তো আজকের এই বিশ্লেষণে আমরা দেখব এই পরিবর্তনের কারণটা আসলে কি আর এটা কতটা গভীর। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই একটা শক্তিশালী লাইন, বগুড়ার রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প। চিন্তা করুন একবার, এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে দশকের পর দশক ধরে যে রাজনৈতিক কাঠামোটা ছিল সেটা কতটা বড় একটা ঝাঁকুনির মুখে পড়েছে। পরিস্থিতি যে আসলেই বদলে যাচ্ছে, এই উপমাটাই তার সবচেয়ে বড় প্রমাণ। তো ১ নম্বর পয়েন্ট, বিএনপির দুর্গ মানে কয়েক দশকের শক্ত ঘাঁটি। আচ্ছা, ব্যাপারটা বুঝতে হলে আগে আমাদের প্রেক্ষাপটটা একটু জেনে নিতে হবে। দেখুন, বগুড়াকে কিন্তু সবসময় বিএনপির একটা একছত্র ক্ষমতার কেন্দ্র হিসেবেই দেখা হতো। বলা হতো এটা তাদের অজেয় দুর্গ। আসলে বগুড়ার সাথে বিএনপির সম্পর্কটা শুধু রাজনৈতিক না, এর সাথে কিন্তু আবেগও জড়িয়ে আছে। কারণটা কি? কারণ দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মস্থানই হল বগুড়া। আর এই কারণেই ওখানকার মানুষের সাথে তাদের একটা ঐতিহাসিক আর প্রতীকী যোগাযোগ তৈরি হয়েছিল। এতদিন পর্যন্ত এটাই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। কিন্তু সেই অজেয় দুর্গ, সেখানেই এখন ফাটল দেখা যাচ্ছে। আর এই যে ভূমিকম্পের কথা বলা হচ্ছে, তার কেন্দ্রে আছে বিএনপিরই এক সময়ের মিত্র জামায়াতে ইসলামী। তারা এখন একটা শক্তিশালী প্রতিযোগী হিসেবে সামনে চলে আসছে। ঘটনাটা হল ২০২৬ সালের ২৪শে জানুয়ারি। জামায়াত নেতা ডাক্তার শফিকুর রহমানের একটা সমাবেশ হয়। আর সেই সমাবেশে যে পরিমাণ মানুষ হয়েছিল তাকে সোর্সে সরাসরি জনসমুদ্র বলা হচ্ছে। এটা ছিল জামায়াতের শক্তির একটা, বলা যায়, অপ্রত্যাশিত কিন্তু খুবই পরিষ্কার একটা প্রদর্শনী। আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে। এই যে এত মানুষ, এই জনসমুদ্র, এটা কি ভোটের বাক্সেও দেখা যাবে, নাকি মানুষ শুধু কৌতূহল থেকে ভিড় করেছিল? এটা কি বগুড়ার রাজনীতির আনুগত্যে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত? চলুন এই উত্তরটাই খোঁজার চেষ্টা করি। আচ্ছা, এই যে রাজনৈতিক ভূমিকম্প, এর কেন্দ্রে কিন্তু আছেন দুজন নেতা, আর তাদের বার্তা, তাদের কৌশল একেবারে আলাদা। চলুন তো এই দুই ধারার পার্থক্যটা একটু কাছ থেকে দেখা যাক। দেখুন, দুজনের প্রচারের কৌশলে পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে সোর্স অনুযায়ী বিএনপির তারেক রহমান পুরনো অভিযোগ, ব্যক্তিগত আক্রমণ, এই পথেই হাঁটছেন। প্রতিপক্ষকে মুনাফিক বা গুপ্ত রাজাকার বলছেন। আর অন্যদিকে জামায়াতের ডাক্তার শফিকুর রহমান, তিনি কোনো পাল্টা আক্রমণে না গিয়ে বগুড়ার জন্য একটা উন্নয়নের রূপকল্প বা একটা মিশন তুলে ধরছেন। আর মানুষজন এই ব্যাপারটা কিভাবে দেখছে? সোর্সের একটা লাইন দিয়েই সেটা বোঝা যায়। মানুষ তুলনা করছে, একজনের মুখে বিষ আর অন্যজনের মুখে মধু। এই একটা বাক্যই কিন্তু সাধারণ মানুষের মনের অবস্থাটা পরিষ্কার করে দিচ্ছে। তো এখন প্রশ্ন হল, জামায়াতে ইসলামী ঠিক কি এমন প্রতিশ্রুতি দিচ্ছে যা মানুষের মনোযোগ টানছে? তারা স্থানীয় সমস্যাগুলোর সমাধানে কি বলছে? চলুন দেখি। তাদের প্রচারের একেবারে কেন্দ্রে আছে ৩টা পরিষ্কার প্রতিশ্রুতি। এগুলো কিন্তু বগুড়ার অনেক দিনের দাবি। ১. বগুড়াকে সিটি কর্পোরেশন করা। ২. একটা দ্বিতীয় যমুনা সেতু বানানো। আর ৩. তরুণদের জন্য চাকরির ব্যবস্থা করা। এর মধ্যে একটা প্রতিশ্রুতি কিন্তু বেশ অবাক করার মতো। বলা হচ্ছে যারা চাঁদাবাজির সাথে জড়িত তাদেরও চাকরির ব্যবস্থা করে ভালো পথে ফিরিয়ে আনা হবে। মানে অপরাধ আর বেকারত্ব, এই দুটো সমস্যাকে একসাথে সমাধান করার একটা চেষ্টা। এটা কিন্তু অনেকের কাছেই বেশ নতুন একটা ধারণা। শুধু তাই না, ডাক্তার শফিকুর রহমান এমন কিছু প্রশ্ন তুলছেন যা বগুড়াসহ পুরো উত্তরবঙ্গের মানুষের মনের কথা। যেমন, উত্তরবঙ্গকে কেন গরিব করে রাখা হয়েছে, কৃষিপণ্য এখান থেকে যায় কিন্তু শিল্প কারখানা কেন নেই, বা কেন পুরো অঞ্চলকে যমুনার ওপর মাত্র একটা ব্রিজের ওপর ভরসা করে থাকতে হয়। অর্থনৈতিক বঞ্চনার এই কথাগুলো যখন উন্নয়নের প্রতিশ্রুতির সাথে আসছে, তখন তা মানুষের কাছে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই নতুন প্রতিশ্রুতিগুলোকে পুরনো সমস্যার সমাধান হিসেবে দেখা হচ্ছে। সোর্স যেমনটা বলছে, অতীতে চাঁদাবাজি আর নিরাপত্তাহীনতার যে অভিযোগগুলো ছিল, সেটার বিপরীতে এই নতুন রূপকল্পকে অনেকেই একটা কার্যকরী বিকল্প হিসেবে দেখছেন। আচ্ছা,
এই যে পরিবর্তনের কথা বলছি, এর পেছনে কিন্তু শুধু বড় বড় নেতারাই নেই। আসল চালিকা শক্তি হিসেবে কাজ করছে এক নতুন প্রজন্মের নেতৃত্ব। চলুন দেখি মাঠে আসলে কারা এই কাজটা করছেন। সোর্স বলছে নূর মোহাম্মদ আর পারভেজের মতো তরুণ নেতারাই বগুড়ার মাঠে এই নতুন রাজনীতির ধারাটা তৈরি করছেন। তাদের কাঠুনি আর অন্যরকম কৌশলই কিন্তু একেবারে তৃণমূল পর্যায়ে এই আন্দোলনকে শক্ত একটা ভিত্তি দিচ্ছে। আর এদের কাজের ধরনটাই কিন্তু আলাদা। এরা প্রচলিত নেতার ইমেজ তৈরির চেয়ে সেবার ওপর বেশি জোর দিচ্ছেন। যেমন বন্যার মতো বিপদের সময় মানুষের পাশে থাকা, ঘরে ঘরে গিয়ে যোগাযোগ করা, এসব। আর এর ফলে কি হচ্ছে? ভোটারদের চিন্তাভাবনাতেও একটা পরিবর্তন আসছে। তারা এখন আর শুধু নেতার নাম বা দলের ঐতিহ্য দেখতে চায় না, তারা চায় নক্কর কাজ। তো এত কিছুর পর এই যে রাজনৈতিক পালাবদলের কথা হচ্ছে, এর আসল পরীক্ষাটা হবে কোথায়? অবশ্যই নির্বাচনের মাঠে। সেখানেই ঠিক হবে বগুড়ার রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে। পুরো আলোচনার সারমর্মটা কি? সোর্স ইঙ্গিত দিচ্ছে যে শুধুমাত্র ঐতিহাসিক নামের উপর নির্ভর করাটা হয়তো বগুড়ায় আর জেতার জন্য যথেষ্ট হবে না, কারণ মাঠের বাস্তবতা এখন অনেকটাই পাল্টে গেছে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, বগুড়ার ভোটাররা কি তাদের ঐতিহাসিক আনুগত্যকেই ধরে রাখবে, নাকি সেবা আর উন্নয়নের যে নতুন প্রতিশ্রুতি তাকে একটা সুযোগ দেবে? এই একটা সিদ্ধান্তের উপরে কিন্তু বগুড়ার পুরো রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। আর এই রায়ের জন্য অপেক্ষা করতে হবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। সোর্স বলছে সেদিন ব্যালট বাক্সই বলে দেবে এই রাজনৈতিক ভূমিকম্পের ফল কি হয়। একটা বিশাল জয়ের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যা হয়তো এই অঞ্চলের রাজনীতিতে একটা নতুন অধ্যায় শুরু করতে পারে।